হ্যালো! সকাল সকাল আমার ২ মা এবং বাবা মিলে পাউরুটি, ডিম, কলা সব রেডি করে নিয়েছে। না মানে আগের দিনে ব্লিঙ্কিট থেকেই সবই অর্ডার দেওয়া ছিল। ঘরে কিছুই হয়নি। শুধু গরম করেছে, বাবাই গরম করেছে। আর ২ মা মিলে ডিমটা সিদ্ধ করেছে, বাটার মাখিয়েছে। আসলে মেয়েরা বাটারিং করতে ভালোই পারে। যাই হোক, সবথেকে বড় হেল্প আমি করেছি, আমি খেয়েছি। পরে আমাদের ড্রাইভার দাদা এমন একটা মিউজিয়ামের গল্প শোনালো, মনে হলো যেন মাদাম তুসোর কাকা হয় এই জায়গাটা। ভেতরে গিয়ে যা বুঝলাম সেটা হচ্ছে মোমের মূর্তির চেয়েও ভুতুড়ে পরিবেশ। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখলাম যে সাল্লু ভাই, ক্যাটরিনা কেফ, আরও অনেকেই ছিল। তবে দেখে মনে হচ্ছিল যেন অমিতাভ বচ্চনের জন্ডিস হয়েছে। কালাম স্যার যদি একবার নিজের মূর্তিটা এখানে দেখতেন, উনি যে দুঃখে কোথায় মুখ লুকোতেন কে জানে। তবে খুঁত ধরাও কিন্তু উচিত নয়। যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম আমার সেই পুরনো বন্ধুদের কাছে। এই যে ভূত প্রেত, আমার সেই ছোটোবেলাকার বন্ধু, আর আরেকজনেরও বন্ধু। এই যে দেখুন, সে স্কুল লেভেলের মারপিট চলছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? ওরা আমাকে পাল্টা জিজ্ঞেস করলো, তুই তো বেশ ভালোই আছিস। প্রশংসা না হিংসে ঠিক বুঝতে পারলাম না। তো এই অবুঝ মনটা নিয়েই আমি চলে এলাম আবার গোল গোল করে ঘুরতে পাহাড়ের কোলে। বেশিক্ষণ ওখানে থাকলাম না, আর আফটারঅল ভয়ই লাগছিল একটু পরে যদি কামড়ে দেয়। তারপর আর কি, ময়ূর দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে সুন্দরভাবে সোজা উঠে গিয়েছিলাম নাহারগড় ফোর্টে। এইখান থেকে আমাদের ময়ূর দেখার যাত্রাপালা শুরু। দুই পাশে যেদিকেই তাকাবেন প্রচুর ময়ূর দেখতে পাবেন, আর প্রত্যেকটা ময়ূরের কালার এত সুন্দর, এত ইউনিক যে বলে বোঝাতে পারবো না। একদম টুকটুকে কোনোটা সবুজ, কোনোটা টুকটুকে নীল, মানে একদম রঙগুলো দেখলে মনে হবে যেন ছবিতে আঁকা, আসল নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ময়ূরের কোনো ক্লিপই আমি নিতে পারিনি, কারণ গাড়ি অলিম্পিকের নাম লিখিয়েছিল। আর এই হচ্ছে নাহারগড় ফোর্টের দেওয়াল। নাহার মানে হলো সিংহ, আর গড় মানে কেল্লা। কিন্তু দুর্গে ঢুকে সিংহের দেখা পাবেন কিনা জানি না, তবে জিভ বের করে হাঁপানো প্রচুর পর্যটক আর শয়ে শয়ে বাঁদর নিশ্চিত পাবেন। কথিত আছে 1734 সালে মহারাজা সওয়াই জয় সিং এটা বানিয়েছিলেন যাতে মারাঠা বাহিনী হামলা করলে এখান থেকে ঢিল মেরে তাড়ানো যায়। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? এই দুর্গ বানানোর সময় নাকি এক রাথোর রাজপুত্রের আত্মা নাহার সিং কাজে বাধা দিচ্ছিলেন। উনি চাইলেন যে ওনার নামটা না দিলে 1 ইঞ্চি দেওয়ালও উঠতে দেবেন না। রাজারাও তখন ভাবলেন, ভাই ভূতের সাথে ঝগড়া করে লাভ নেই, নামটা দিয়েই দিই, ব্যাস কেল্লা রেডি। এবার আসি আসল আকর্ষণে, মাধবেন্দ্র ভবন। এখানে রাজার 9 জন রানীর জন্য 9টা একই রকম দেখতে ঘর ছিল। কেন বলুন তো? যাতে রাজামশাই কোনো এক রানীর ঘরে গেলে বাকি 8 জন হিংসে চুলোচুলি না করেন। মানে ম্যানেজমেন্ট লেভেলটা দেখেছেন? আজকের কর্পোরেট দুনিয়ার বসদের থেকেও কিন্তু বেশি প্ল্যানিং ছিল ওনার। আমরা এখানে ঘুরে চলেছি, আর রাজা রানীরা তো হাওয়া খেয়েই দিব্যি কাটিয়ে দিলেন, আর আমরা এখানে দেখুন সিঁড়ি ভাঙতে ভাঙতে ক্যালোরি ঝরাচ্ছি। ইতিহাসে পড়েছিলাম কেল্লা রক্ষা করতে গরম তেল ঢালা হতো, আর আমাদের বেলায় সূর্যদেব ওপর থেকে গরম তেলের বদলে ঘাম ঝরাচ্ছেন। জয়পুরের ভিউটা এখান থেকে যা লাগে না, পুরো শহরটাকে দেখলে মনে হয় সেই ছোটবেলার লুডো খেলার বোর্ডের মতো। এবার চলুন একটু পেটের উপরে অত্যাচার চালাই। ডালবাটি চুরমা ডাকছে। রাজস্থানে এসে ডালবাটি চুরমা না খেলে ঠাকুর পাপ দেয়। ঠিক ততক্ষণায় পাপ দেয় যতক্ষণে আমার ভিডিও লাইক না করলে পাপ দেয়। খুব অল্পক্ষণই পেয়েছিলাম এই ভিডিওগুলো করতে, কারণ তারপর সবই পেটে। আর ঘিয়ের যা দাপট দেখছিলাম, মনে হচ্ছিল হার্ট অ্যাটাক জাস্ট আর কয়েক ইঞ্চি দূরে। এবার চলে এসেছি আমের ফোর্টে। রাজকীয় ব্যাপার স্যাপার। এই যে দেখছেন বিশাল পাহাড়ের উপরে একটা পাথরের পাহাড়, এটাই হলো বিখ্যাত আমের ফোর্ট। 1592 সালে রাজা মানসিং এটার কাজ শুরু করেন। মানসিংজি কিন্তু মুঘল সম্রাট আকবরের নবরত্ন ছিলেন একজন। মানে বুঝতে পারছেন যে আকবর যখন বীরবলকে নিয়ে জোকস বানাতেন, তখন আমাদের মানসিংজি হয়তো কোণে বসে ডিজাইন প্ল্যান করতেন। সবাই বলে এটা হিন্দু মুসলিম স্থাপত্যের মেলবন্ধন।
আমি তো বলি এটা রাজকীয় এসির আদিম রূপ। এই এবার এখানকার শীষমহলটা একবার দেখুন। এই যে এটা বলা হয় একটা দেশলাই কাঠি জ্বালালে পুরো হলঘর নাকি তারার মতো জ্বলে উঠত। সত্যি কথা বলতে তখনকার দিনে ঠিক বিল বাঁচানোর এর চেয়ে ভালো উপায় আর হয় না। এখনকার দিনে হলে তো আম্বানিও ভাবতো ভাই লাইট বন্ধ কর, কাঁচ লাগা। এই যে দেওয়ালগুলো, এগুলো কেন এত উঁচু জানেন? যাতে শত্রুরা ঢুকতে না পারে, আর আমাদের মতো ট্যুরিস্টরা যাতে সেলফি তুলতে গিয়ে গড়িয়ে নিচে না পড়ে যায়। তবে আমরা কিন্তু সোজা গড়িয়ে গিয়ে চলে এসেছিলাম জলমহলে। এক দৃষ্টিতে জলমহলের দিকে তাকিয়ে যা বুঝলাম, এটা হচ্ছে জলের মাঝখানে একটা বাড়ি। এখানে কেউ থাকে না, তবে এখানে মাছেদেরকে ভাড়া দেওয়া আছে। এই জলমহলে জয়পুরের রাজা সোয়াই প্রতাপ সিং 1799 সালে এটা বানিয়ে ভেবেছিলেন আর একটু জলের মাঝখানে এসি ছাড়াই ঠান্ডা হাওয়ায় বসে পার্টি করা যাক, এই তিনি বানিয়েছিলেন। এরপরে আমরা চলে এসেছিলাম একটু কেনাকাটা করতে। ঘুরি শেষ, এবার পকেট খালি করার পালা। এখানে এসে জুতি কুর্তি এগুলো না কিনলে আমরা 3টে মেয়ে আছি, থাক আর বাকিটা বললাম না, বাকিটা তো ইতিহাস হয়ে যাবে, তাই না? শপিং সেরে যখন আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন ভাবলাম একটু বিশ্রাম নিতে 3তলা বিল্ডিংয়ের একটা চা দোকানে ঢুকি, বিখ্যাত গোলাপজি চায়ওয়ালা। এখানকার চায়ে সত্যি বলছি এক চুমুকেই একদম সমস্ত ক্লান্তি গায়ে। পুরুষ মানুষেরা চা খোর তাই চা খেয়েছে, আমরা স্ন্যাক্স খোর তাই আমরা স্ন্যাক্স খেয়েছি, আমরাও পিছিয়ে নেই। এরপরে আমাদের দুর্ধর্ষ শপিংয়ের কিছু নমুনা রইল। আর জয়পুরে কুর্তি দোকানে ঢুকে একটা কুর্তির দাম যখন বললো 2000 টাকা, আর সঙ্গে সঙ্গে আমার মা রিপ্লাই করলো 2000 টাকা বড্ড বেশি বলছো বাপু, 200 টাকা নাও। ভাই 2000 থেকে 200? এটা ভাই কেনাকাটা নয়, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক। আমরা এখানকার ওড়না টু শাড়ি সবই কিনেছি, শোপিস তো কিনতেই হতো। আর এই শাড়িটার আতা ফলওয়ালা শাড়ি, এটা ফুটকিরি জলে ডোবালে নাকি আবার গোলাপ চন্দনের গন্ধযুক্ত শাড়ি হয়ে যাবে, মানে ম্যাজিকই আলাদা। এত কিছু কিনে তো নিয়েছি, এবার মনে হচ্ছে ব্যাগের ওজন 15 কেজি পার করে দিয়েছে, প্লেনে উঠতে দিলে হয়। এবার আমার হাজব্যান্ড বলল এত কিছু তো কিনে নিয়েছো, এবার কি করে ফিরবো আমরা, সেদিকে খেয়াল আছে? তখন আমি বললাম একটু অ্যাডজাস্ট করলেই হয়। তখন ও বললো কি করে? আমি বললাম তোমার জামা কাপড়গুলো এখানে রেখে দিয়ে চলে গেলেই তো হলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ড্রাইভারের খপ্পরে পড়ার গল্প নিয়ে। টিল দেন স্টে টিউনড, টাটা।